শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ষড়যন্ত্র ঘরে বাইরে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর নজমুল হাসান কলিমুল্লাহ, শিক্ষক, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সৌরভ হাসান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব এ.কে.এম. শহীদুল হক, এবং আমাদের সাথে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। আমরা প্রথমেই চলে যাব ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান, আপনার কাছে। আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে ষড়যন্ত্র ঘরে বাইরে, সঙ্গত কারণেই আমাদের এই আজকের আলোচ্য বিষয়, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায়, যৌথ সভা, সেই সভায় উনি বলেছেন যে শুধু দেশে নয়, দেশের বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে, এবং নির্বাচিত সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র দীর্ঘদিন থেকেই চলছে এবং চিহ্নিত একটি শক্তি এটি করছে। আপনার কাছে এই বিষয়ে জানতে চাইব। গণতান্ত্রিক পরিবেশ, আমরা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ যেটি আমরা কামনা করি, তার সাথে এই বক্তব্য তো আসলে কোনো অবস্থাতেই কাম্য হতে পারে না, বা এই ধরনের পরিস্থিতি যদি বিরাজ করে সেটি তো গণতন্ত্রের জন্য খুব সুখকর নয়। আপনার বক্তব্য শুনুন। ধন্যবাদ মুশফিক ভাই আপনাকে, এবং ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ প্যানেল আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে একটু আসি। সম্ভবত আপনি ষড়যন্ত্র ঘরে বাইরে এটাই আজকে টপিক নির্ধারণ করেছেন, এবং সেটি আজকে আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উনি নিজেই বলেছেন যে ষড়যন্ত্র ঘরে বাইরে। তার মানে ঘরে বাহিরে এবং দেশে বিদেশে, তার মানে দেশ ঘর এবং বিদেশ বাহির। আবার ঘর বাহির এটাও বোঝা যায়, সেটা হচ্ছে তার নিজের ঘরের ভেতরে এবং নিজের বাহিরেও। তো সুতরাং এটার আসলে সুস্পষ্ট ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন, কোন কোন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে এবং কারা করছে। এটা তো যেহেতু প্রসঙ্গটি উনি তুলেছেন, উনি একজন সম্মানিত এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীও, এবং একই সাথে একটা বড় রাজনৈতিক দলের উনি সম্মানিত সাধারণ সম্পাদক। সুতরাং এটি জনগণের কাছে আসলে এই জিনিসগুলো খোলাসা করা উচিত। এই ষড়যন্ত্রটা যদি দেশকে নিয়ে হয় এবং সেটা দেশ এবং দেশের বাইরে যদি হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটি প্রকাশ করা উচিত জনসম্মুখে এবং গণমাধ্যমে। তাহলে মানুষ আসলে স্পষ্ট হবে যে আসলে ষড়যন্ত্রটা দেশ নিয়ে কারা করছেন। এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে, আমার যেটা মনে হয় ওনার স্বভাব সুলভ ভাবে উনি যে বক্তব্যগুলো সাধারণত দিয়ে থাকেন, সেটা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন 7ই জানুয়ারি যেটা অনুষ্ঠিত হচ্ছে, তার আগেও এই জাতীয় কিছু কথা উনি বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে দেশে বাহিরে ভেতরে। তো একইভাবে আগামী এই যে আপনার উপজেলা নির্বাচন, যেটা স্থানীয় সরকার নির্বাচন, যেটি প্রথম ধাপ যেটি ঘোষণা করা হয়েছে, সুতরাং 8ই আপনার মে থেকে। তো সুতরাং সেই কারণে এই ষড়যন্ত্র কথাটা এখানে নিয়ে এসেছেন। আমার মনে হয় যে এই বিষয়টি আসলে গুরুত্ব, আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করি যে এটা রাজনৈতিক একটা কি বলে যায় একটি বক্তব্য, এবং যেটি হয়তো উনি দিয়ে থাকেন পরামর্শে, সেই কথাটি এনেছে। আপনি এর সাথে যে কথাটি আসলে যুক্ত করেছেন, সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশের সাথে অ্যাকচুয়ালি এই ষড়যন্ত্রটা আসলে যায় কিনা। নিঃসন্দেহে এই ষড়যন্ত্র গণতান্ত্রিক পরিবেশের সাথে যায় না, এবং সেখানে বলা হয়েছে যে আসলে ওনার বক্তব্যের ভিতরে নির্বাচিত সরকারকে হটানোর জন্য। অ্যাকচুয়ালি সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, যদি সেই সরকার জনগণের হয়ে জনগণের কল্যাণে যদি নিয়োজিত না থাকে, তাহলে সেই সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন হতেই পারে। তো সুতরাং এই আন্দোলনটাকে যদি কেউ ষড়যন্ত্রমূলক ভাবে দেখে, তাহলে সেটি তো আসলে, আমি তো মনে করি যে এই ষড়যন্ত্র আসলে উনি কি মিন করেছেন উনি ভালো জানেন। তা আমি মনে করি যে গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্রে একটা সরকার যদি তার জনগণের কল্যাণ এবং জনগণের প্রতি জবাবদিহি এবং দায়বদ্ধতা যদি না থাকে, তাহলে সঙ্গত কারণে জনগণ সেখানে, সঙ্গত কারণেই রাজনৈতিক অধিকারের ভিত্তিতে জনগণ সেখানে আন্দোলন করতে পারে। এখন যে কথাটি বলা হচ্ছে নির্বাচিত সরকার, অ্যাকচুয়ালি এটি তো পূর্বাপর এই পুরনো কথাগুলো আসলে নতুন করে রিপিটেশনের কোনো প্রয়োজন নেই। কারণ বিগত দিনগুলো যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো আসলে জনগণের আকাঙ্ক্ষার সাথে এই নির্বাচনের কতটুকু সম্পর্ক রয়েছে, এবং গণতান্ত্রিক যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা পৃথিবীতে যারা গণতন্ত্র মনায় এবং যারা গণতন্ত্রের উপরে বিশদভাবে
গবেষণা করেছেন, তারা যে সংজ্ঞা নির্ধারণ করেছেন, আমি তো মনে করি যে অতীত সম্প্রতি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বা এর আগে যদি আমি দুটো নির্বাচনকে দেখি, তাহলে বাংলাদেশে গণতন্ত্র নতুন করে আরেকটি মনে হয় সংজ্ঞায়িত করা দরকার, যেখানে জনগণের আসলে কোনো শাসনের দরকার নেই। অর্থাৎ গণতন্ত্র মানে হচ্ছে সরকার যে কোনো প্রক্রিয়ায় হোক না কেন তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার বিভিন্ন কৌশল বা সেই কূটকৌশল অবলম্বন করে সে থাকার চেষ্টা করা। তো সুতরাং এখানে যে জিনিসটি সেটি হচ্ছে গণতন্ত্রের বিউটিটা হচ্ছে একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকবে এবং যেখানে সকল রাজনৈতিক দল তার মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং মানুষ তার রাজনৈতিক অধিকারগুলো প্রয়োগ করতে পারবে, সেটি সুশৃঙ্খল হবে। এবং সেটিকে যদি আপনি ষড়যন্ত্র হিসেবে দেখেন, তাহলে আমি তো মনে করি যে সেই ষড়যন্ত্র যদি উনি দেখেন ষড়যন্ত্র হিসেবে, কিন্তু গণতান্ত্রিক মনা মানুষ যদি মনে করেন যে আমি আমার অধিকারগুলোকে প্রয়োগ করতে চাই, সেটিকে আমি ষড়যন্ত্র বলে মনে করি না। অসংখ্য আমি মনে ধন্যবাদ। করি আমি আবারও আসবো সেটি আপনার উনি কাছে। উনি উনি হয়তো এটিকেই উনি মিন করার চেষ্টা করছেন। আমি আসবো আবার আপনার কাছে। আমি জনাব এ.কে.এম. শহীদুল হক আপনার কাছে যাব। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সকল আলোচকবৃন্দ তাদের প্রতি শুভেচ্ছা রইল। এখন আমি সরাসরি আপনার প্রশ্ন জবাবের আলোকে কথা বলবো। মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যে কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি। ওনার এই কথার নিশ্চয়ই কোনো সূত্র আছে, সেই সূত্রগুলি তো উনি বলেন নাই। যদি উনি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বলে থাকে সেটা অন্য কথা। আর যদি সূত্র থেকে থাকে, উনি যেহেতু ওনারা সরকারি দলের নেতা, তাদের গোয়েন্দা সংস্থা তাদের সাথেই কাজ করে, তাদের অধীনেই কাজ করে, অনেকগুলি গোয়েন্দা সংস্থা আছে, বিদেশি কূটনীতি মিশনগুলি আছে আমাদের, সেই মিশনগুলি তাদের অধীনেই আছে। কাজে তাদের কাছ থেকে কোনো যদি তথ্যপত্র পেয়ে থাকে, ক্রেডিবল কোনো ইনফরমেশন পেয়ে থাকে, সেই আলোকে যদি বলে থাকে, সেই ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে সেগুলি উন্মোচন করা, বলা যে এরা এইভাবে এই প্রক্রিয়ায় ষড়যন্ত্র করতেছে, জনগণের কাছে সেটা বলা উচিত। এবং যেহেতু ওনারা ষড়যন্ত্রের গন্ধ আগেই পেয়ে গেছে, তাহলে তার কোনো সমস্যা নেই। এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য যথেষ্ট সরকারের ক্ষমতা আছে। তবে বাংলাদেশ সৃষ্টির থেকে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে তো অনেক ষড়যন্ত্র হয়েছে, সেটা আমরাও জানি। একটি পর একটি ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের ফলস্বরূপই জাতির জনকে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্রের কারণেই 21শে আগস্ট ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে। কাজে ষড়যন্ত্র যে হয় না সেটা অবিশ্বাস করার সুযোগ নেই। দেশের ভিতরে হয় এবং বিদেশি যারা আছে, যারা ভূ রাজনীতির কারণে বা বিভিন্ন তাদের রাষ্ট্রের স্বার্থে অন্যের দেশের মাথা নাক গলায়, এরকম যারা পরাশক্তি আছে, তারাও অনেক সময় তাদেরকে ব্যবহার করে ষড়যন্ত্র হয়। ষড়যন্ত্র বিষয় তো একটা বড় বৃহত্তর একটা বিষয়। আর এখন নির্বাচন, যেটা নির্বাচন ষড়যন্ত্রের কারণে ভোটার কম হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। আমি বলতে চাই যে গত জাতীয় নির্বাচন যেটা 7ই জানুয়ারি হলো, সেখানে একটা বড় রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল যারা বিএনপি, তারা নির্বাচনে আসেনি এবং তাদের মিত্র কিছু কিছু ছোট ছোট ক্ষুদ্র রাজনৈতিক দল তারাও আসেনি। কাজে একটি বড় রাজনৈতিক দল যেখানে নির্বাচনে আসে না, তাদের সমর্থক তো অবশ্যই আছে, তারাও ভোট কেন্দ্রে আসেনি। তো এই কারণে ভোট যত নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনই হোক, যদি একটি বৃহত্তর দলের সমর্থকরা ভোট কেন্দ্রে না আসে, তাহলে ভোটারের টার্ন আউট কম হবে, এটা স্বাভাবিক। সেটি আমি মনে করি। কিন্তু এখানে ষড়যন্ত্র করে ভোটার কম হবে, এটা কোনো টেকনিক বা এই ধরনের কোনো কিছু আছে বলে আমি তো ব্যক্তিগত আমি মনে করি না। তো ভোট নিরপেক্ষ হয়েছে, ভোট শান্তিপূর্ণ হয়েছে। যারা সরকারকে সাপোর্ট করছে, যারা নির্বাচনে তাদের প্রার্থীকে সমর্থন দিতে চাইছে, তারা ভোট কেন্দ্রে আসছে। আমরা দেখছি ভোটের কেন্দ্রে লাইনও দেখছি, অনেক ক্ষেত্রে দেখছি ভোট কেন্দ্রে ভোটারও নেই, এটাও অনেক অনেক ভোট কেন্দ্রে আছে। তো সার্বিকভাবে ভোট সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, কিন্তু সকল মানে 2014-18 তুলনায় হয়নি, এটি আর বড় কথা আর কি। আপনার কাছে মনে হয় 2014-18 তুলনায়? হ্যাঁ, 14-18 তুলনায় 14 তো ইলেকশনেই পুরা আসেইনি, ওরা তো প্রতিহতই করছে। প্রতিহত করে তো যেই ব্যাপক হ্যাভক ক্রিয়েট করছে, ধ্বংসাত্মক কাজকর্ম করছে, এত লোক হত্যা করছে, এত ভোট কেন্দ্র পুড়িয়ে দিছে, সেখানে তো অন্য একটা অবস্থা ছিল। আর 18 ইলেকশন হয়েছে, 18 তো কোনো ভোটার যেটা আশা তো এসেছে, সেটা তো বড় কথা নেই। আমি বলতেছি এই 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 বছরে যে জানুয়ারিতে 7ই জানুয়ারি যেটা হলো,
সেখানে ভোটার সংখ্যা কেন কম হয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে এই কারণে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। জনাব সোহরাব হাসান, শুনছিলেন আপনি, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটা আলাপ করব। ধন্যবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকেই বোধহয় কথাটি বলেছেন এবং জি, এবং সেই কথাটি ধরে আমরা আলোচনা করছি। এখন প্রশ্ন হচ্ছে যে ষড়যন্ত্র যদি আগেই জানা যায় তাহলে তো ষড়যন্ত্র থাকে না, মানে ষড়যন্ত্র ভণ্ডুল হওয়ার কথা। আর যদি না জানা যায়, অন্ধকারে ঢিল ছড়ে, তাহলে কিন্তু বিপদ থাকে। এখন ষড়যন্ত্র কোনটা? আমাদের সীমান্তে এক ধরনের সন্ত্রাসী তৎপরতা চলছে, কুকি চীন, এবং সেখানে তো আমরা দেখলাম যে সেই কুকি চীনের যে যাদের বিরুদ্ধে অভিযোগ যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, তাদের মধ্যে দেখলাম যে একজন ছাত্রলীগের সভাপতি, উপজেলা সভাপতি, তিনিও আটক হয়েছেন, এবং আরও একজন ছাত্রলীগ বোধহয় এর আগে আটক হয়েছেন। তাহলে ষড়যন্ত্র থাকলে তো সেখানে ষড়যন্ত্র। এখন ধরুন এখানে ছাত্রলীগ নেতা না হয়ে যদি ছাত্র দল নেতা হতো, তাহলে সরকারি দলের নেতারা কি ভাষায় কথা বলতেন? সুতরাং যা ঘটেছে ওখানেই থাকা উচিত। ষড়যন্ত্র কোথায়? এখন যদি দুটো, একটা তো হচ্ছে আমরা সরকার ও রাষ্ট্র সমর্থক করে ফেলি। সরকারের সমালোচনা করা যায়, কিন্তু রাষ্ট্রের সমালোচনা করা যায় না, বা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা যায় না, সরকারকে চ্যালেঞ্জ করা যায়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেই আমরা রাষ্ট্রের নাগরিক। না, উনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। বিষয়টা হচ্ছে যে একটি নির্বাচন হলো 4 মাসও হয়নি। জানুয়ারি মাসে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, আজকে 24শে এপ্রিল। এর মধ্যে আওয়ামী লীগের মতো এরকম একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের সরকার সবচেয়ে গত 4টি নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি আসন পাওয়া সরকার, তার এই ভয়টি কেন হলো? এবং দেশি বিদেশি, তাহলে দেশি কারা? আমরা তো দেখি প্রতিদিনই আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ করে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ করে। বিএনপি তো বলছে 7 জানুয়ারি নির্বাচন হচ্ছে প্রতিবেশী একটি দেশের ষড়যন্ত্র করে তারা করেছে। আসলে আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থায় বা রাজনৈতিক নেতৃত্বে আছি যারা কোনো ব্যাপারেই একমত হয় না, সরকারি দল ও বিরোধী দল। অবশ্য দাবি করে যে এখন বিরোধী দল নির্বাচনে না আসলে সেটি ষড়যন্ত্র, নির্বাচনে আসলে সেখানেও ষড়যন্ত্র খোঁজা হয়, 2018 যেমন। আবার কেন আসে না তার ক্ষেত্রেও বিএনপিরও অনেক জবাব নেই। যেমন এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিএনপির তৃণমূলের নেতারা তো নির্বাচন করতে চাচ্ছে, এবং 35 জন মনোনয়নপত্র জমাও দিয়েছে। কিন্তু আমরা হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে অভ্যস্ত। আরেকটি হচ্ছে এই যে ষড়যন্ত্র তত্ত্ব, আপনি সবসময় দেখবেন এটা নির্বাচন হয়ে যাওয়ার পর না, আগেও সত্যি যদি একটা গল্প আছে না, যে বাঘ এলো কিন্তু দেখে যে বাঘ নেই, কিন্তু সত্যি যে বাঘ আসলে তখন কিন্তু বিপদ। আমার মনে হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের কথাবার্তা, বক্তৃতা, বিবৃতিতে একটু বোধহয় যুক্তি নির্ভর, একটু তথ্য নির্ভর, এবং সবসময় প্রতিপক্ষকে ঘায়েল করার যে মানসিকতা, এটা দুই পক্ষেরই, শুধু এই পক্ষের না। এর থেকে বোধহয় একটু বেরিয়ে আসা উচিত। এই মুহূর্তে কী সমস্যা? কুকিচেন সমস্যা বললাম, যে সীমান্তের সংঘর্ষ, দাবদাহে প্রচণ্ড, এবং গত 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে। মানুষের জীবন ওষ্ঠাগত, একজন পুলিশ সদস্য সহ 4 জন মারা গেছেন, আজকের সংবাদ মাধ্যমে দেখলাম। এর আগেও মারা গেছে একজন রিক্সা চালাতে যে। তাহলে রাজনীতিকরা এ নিয়েই কথা বলেন না, তাদের পাশে দাঁড়ান, তাদের কর্মসূচি, তাদের কোনো উদ্যোগ, মানে এক কলস পানি নিয়েও তো তাদের সাহায্য করা যায়, কিন্তু রাজনীতিকরা সেটি করবেন না, তার নেতাকর্মীদের সেই নির্দেশ দেবেন না, এবং শুধু আমরা ওই বাগাড়ম্বর করতে থাকবো। তাহলে রাজনীতি কেন? কিসের? আসবো আবার আপনার কাছে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, ষড়যন্ত্র ঘরে বাইরে আমরা বলছিলাম, এখানে আপনি দীর্ঘদিন থেকে নির্বাচন নিয়ে কাজ করছেন, খুব কাছ থেকে
জাতীয় স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো দেখছেন, প্রায় সকল পর্যায়ের নির্বাচন দেখছেন। এখানে বলা হচ্ছে যে যেটি জনাব ওবায়দুল কাদের বলেছেন, একদম কোট আনকোট আমি বলছেন যে নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর জন্য চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি দেশে এবং বিদেশে। পাশাপাশি বলছেন আমাদের নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরেও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটি চক্র অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনার বক্তব্য। দেখুন, শাসক দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রীও বটেন এবং তার একটা উজ্জ্বল সোনালী অতীত আছে ছাত্রনেতা হিসেবে। তিনি অতিশক্তি করবেন এরকম দায়িত্বশীল পদে থেকে, এটা আমি বিশ্বাস করি না। আর ষড়যন্ত্র তত্ত্ব এটা খুবই আপনার বাংলা ভাষায় যারা কথা বলে অভ্যস্ত দেশের মধ্যে এবং অ্যাক্রস দ্য বর্ডার, তারা সবাই কিন্তু এক ধরনের পুলক অনুভব করেন তার মধ্যে। মানে এটার বাস্তবতা কতটা ধোপে টিকছে সেটা পরের বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে এটা এক ধরনের মৌতাক প্রদান করছে এবং এটি অনেক সময় বাস্তবায়িত হয়ে যায়। যেমন ধরুন, ভারতের রাজধানী দিল্লির আশপাশে একটা এনজিও প্রতিষ্ঠিত হয়েছে, এটার নাম হচ্ছে ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন। প্রেম বলে বলা আছে যে 47 পূর্ব মানচিত্রে তারা ফিরে যেতে চায়। তো এটা শুনে আমাদের সাবেক আমাদের বিডিআরের মহাপরিচালক ছিলেন একজন বাহিনী প্রধান, তিনি রীতিমতো রণহুঙ্কার দিয়ে ফেলেছেন আজকেই একটা শোতে। তো এটা ওই ষড়যন্ত্র তত্ত্ব যে কতদূর পর্যন্ত মানুষকে উত্তেজিত করতে পারে, সেটা চমৎকার একটা নমুনা আমরা আজকে পেয়েছি। তো ফলে এখানে আবার যদি নির্বাচন সংশ্লিষ্ট হয় বিষয়গুলো, তাহলে তো বলার অপেক্ষা রাখে না। কারণ নির্বাচন জাতীয় সংসদের যদি হয়, তার সঙ্গে সরকারে থাকা না থাকার একটা প্রশ্ন আছে, কন্টিনিউশন অফ দ্য রেজিমের একটা বিষয় আছে। আমাদের মাননীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন তো মহান সংসদে দাঁড়িয়েই বলেছেন যে রেজিম চেঞ্জের ষড়যন্ত্র চলছে আপনার 7 জানুয়ারি নির্বাচনের প্রাক্কালে। তো ফলে এই উইল্ডারনেসটা এটা বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই কুকি চীনের প্রসঙ্গটা যেটি আমাদের সহ-আলোচক আমাদের দৃষ্টিতে নিয়ে আসলেন, নাথান বম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, চারুকলা ইনস্টিটিউট, তিনি এখন কোথায় এটা কেউ বলতে পারছে না। মিয়ানমারে, না আমাদের প্রতিবেশী মিজোরাম রাজ্যে, না এলসওয়্যার। এবং এরকম একটি অবস্থায় তার স্ত্রীকে আমরা সেন্সিটিভিটিটা হিসাবেই নিলাম না, ট্রান্সফার অর্ডার দিয়ে দিলাম যে তিনি লালমনিরহাট বা উত্তরবঙ্গে গিয়ে কাজ করবেন। এমনি তো স্বামী নেই দৃষ্টিসীমায়, তারপর তাকেও যদি আমরা ওখান থেকে ক্যাটাপল্টেড আপন করে অন্যত্র হাজির করি, তো পরিবারের অবস্থাটা কী দাঁড়াবে? মানে এই বিষয়গুলো কিন্তু এক ধরনের ষড়যন্ত্র ইঙ্গিত করে। ডেফিনেটলি যারা কুকি চীন গোষ্ঠীর এই যে 6টি জাতিসত্তা, তাদের সাইকিতে কিন্তু এটা কিন্তু গভীর আপনার একটা ইম্প্যাক্ট ফেলবে। তো এই যে বিষয়গুলো, ইমপ্লিকেশনটাও চিন্তা করাটা দরকার যে কোনো আজ্ঞা হাজির করার আগে। জি, সেটা তো একটি বিষয়। আর এই যে ভোটের ব্যবস্থার কথা বলা হচ্ছে 2014, 18 এবং পরবর্তীতে 7 জানুয়ারি, এর মধ্যে পার্থক্যগুলো কি দেখছেন আপনি? 14 নির্বাচন ইউনিক এই অর্থে যে আপনার বিরোধী পক্ষের যারা আছেন অর্থাৎ বিএনপি এবং জামাত সর্বাত্মক প্রতিরোধের তারা চেষ্টা করেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করেছেন, কোনো রাগঢাক করেননি, কিন্তু পরিষ্কার অবস্থান নিয়েছেন। তো ওই রকম একটি আবহে নির্বাচনটি হয়েছে। তো ওর মান কীরকম হবে সেটা তো সহজেই অনুমেয়। 18তে আমরা দেখলাম যে একই ঘরানার মানুষজন তারা শেষ সময় ট্রেনে উঠলেন। এক অর্থে যে কোনো কাজে আপনি করেন একটা হোমওয়ার্কের দরকার হয়, কিন্তু
এখন 18 আপনি বলছেন হোমওয়ার্কটা ছিল না, একেবারেই ছিল না। তো ফলে যা হওয়ার তাই হয়েছে। বিরোধীদের কথা ছিলাম বলছেন। বাঘ, হয়ে গেলাম বেড়াল। 6 আসনের দলে পরিণত হলেন, যারা একাধিকবার সরকার গঠন করেছেন, একাধিকবার বিরোধী অবস্থানে শক্তিশালী বিরোধী সংসদে দল ছিল। ছিলেন। তো এই যে বিষয়টা, এটা সবাইকে বিস্মিত করেছে, ইনক্লুডিং তাদের নিজেদেরও, নেতাকর্মীদের। আবার এবার তারা সব নির্বাচনী ব্যবস্থায় অসঙ্গতির না না, এবার যেমন তারা সবগুলো ডিম মার্কিন ঘরানার বাক্সে রেখে দিয়েছে। তো যার ফলে যা হয়, একটা ডিমও হ্যাচ করেনি। 2+2 বৈঠকের ফলাফলে যা হবার তাই হয়েছে। এখন তারপর বারংবার আপনি যখন স্বেচ্ছা নির্বাসনে পাঠিয়ে দেন নিজেদের স্বপ্রণোদিত হয়ে, তখন জায়গা তো ফাঁকা থাকবে না। স্বেচ্ছা নির্বাচন বলতে আপনি বলছেন নির্বাচন থেকে উইথড্র হ্যাঁ, করে withdraw নেওয়া, করা, নিজেদেরকে বিযুক্ত প্রত্যাহার থাকা। করে নেওয়া। আচ্ছা, আর এই যে আপনি মার্কিন মানে ঝুড়িতে ডিমের কথা বললেন, যে সব ডিম নিয়ে যে মার্কিন ঝুড়িতে দেয়া হলো এবং পরবর্তীতে সেটি হ্যাচ করে, এটি কি কোনো ষড়যন্ত্রের ব্যাপার ছিল মনে করেন? মানে এটি কি ষড়যন্ত্র, এই যে দেশি বিদেশি ষড়যন্ত্র যেটি বলা হচ্ছে? এক ধরনের অ্যালিউরমেন্টের বিষয় তো আছেই। আপনি যখন কনভিন্সড হয়ে সবগুলো ডিম ওখানে রেখে দিলেন এবং ভাবলেন যে এই বাক্সে রাখাটা নিরাপদ, এবং মার্কিনরা শেষ পর্যন্ত নির্বাচনটা লাইনচ্যুত করে ফেলবে, এই যে তীব্র বিশ্বাস, এটি তো একদম ফুলহার্ডি একটা পজিশনে ফেলে দিয়েছে এই শিবিরের লোকদের। অনেকে হতাশায় নিমজ্জিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমি যাব ডক্টর এ কে মতিনুর রহমান আপনার কাছে। জি, কি বলেন, কোনো প্রশ্ন আছে না? এমনি আলোচনা করবেন। জি, যে আলোচকরা। আচ্ছা, আমি সর্বশেষ আলোচক আমার সম্মানিত শিক্ষক কলিমুল্লাহ স্যারের বক্তব্য থেকে একটু শুরু করি। সেটা হচ্ছে স্যার 14, 18 এবং 2024 ইলেকশনের একটা বিষয় নিয়ে অবতরণ করেছেন। অ্যাকচুয়ালি আমি একটু এই জায়গাতে বিনয়ের সাথে একটু ডিফার করতে চাই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অন্যতম একটা বড় রাজনৈতিক দল। এই প্রতিযোগিতামূলক নির্বাচন বাংলাদেশে, যেটি বিএনপি বিগত দিনেও রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা এসেছে, কিন্তু দুঃখজনক হচ্ছে তারা নির্বাচনে আসছে না কেন? এই প্রশ্নটি যদি আমি কলিমুল্লাহ স্যারকে বলি, উনি বলবেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ঝুড়িতে ডিম রেখেছেন, অথবা সেই ডিম অন্যরা খেয়ে ফেলেছেন। আমার বক্তব্য হচ্ছে, আমি নির্বাচনে আসছি না কেন, এটা স্পষ্ট। একজন নাগরিক হিসেবে আমি সাদামাটা হিসেবে চিন্তা করতে চাই। আমি দেখেছি 2014 সালে নির্বাচন তারা বর্জন করার, প্রতিহত করার চেষ্টা করেছেন, ওয়েল, কিন্তু 2018 সালে তো নির্বাচনে এসেছে, এবং নির্বাচনে আসার পরে আমাদের বক্তব্য না, দেশে এবং দেশের বাইরের লোকের বক্তব্য হচ্ছে যে আগের রাতে ইলেকশন হয়ে গেছে। এই কথাটি কলিমুল্লাহ স্যার নির্বাচন পরিচালনা করেন জানি পপের একটা অর্গানাইজেশন। আমি সরাসরি প্র্যাকটিক্যালি ফিজিক্যালি তার সাথে অনেক বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের একাডেমিক জায়গা থেকে। তো এই জায়গাতে আমি কলিমুল্লাহ স্যারের কাছ থেকে সেই ব্যাখ্যাটা চাইছিলাম, যে ব্যাখ্যাটা এইভাবে আসুক। 1, 2 নাম্বার কথা হচ্ছে, আপনি 18 সালে যেটি, এটি আমার কথা নয়, এটা সাধারণ মানুষের কথা নয়, এটা কিন্তু বিদেশি বিভিন্ন দূতাবাসও বলেছে। আচ্ছা, 24 সালে আপনার নির্বাচনে আসেন, আমি তো নিশ্চিত দেখতে পাচ্ছি যে একটি নেক্সাসের মধ্য দিয়ে ইলেকশনটি হচ্ছে। নেক্সাসটা কি আমি একটু উল্লেখ করতে চাই। দেখেন, 1991 সাল, 90 সালের পরে যে 91 সাল তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনটা হয়েছে, এরপরে কিন্তু 96 সালে আপনি আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, এবং 117টি আসন নিয়ে বিএনপি বিগেস্ট অপোজিশন পার্টি হিসেবে আসছে বাংলাদেশের রাজনৈতিক পার্লামেন্টে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনি সেই নির্বাচনে আসার পর দেখবেন যে এই যে প্রশাসন, যে নেক্সাসগুলো, সিভিল প্রশাসন বলেন এবং পুলিশ প্রশাসন বলেন, এটি কিন্তু কখনোই কোনো সরকারের বাহিনী হিসেবে কাজ করে নাই। কিন্তু আপনি যদি দেখেন 2009-এর পরে, বিশেষ করে 14 সালের পর থেকে একটা বিগ নেক্সাস 15 থেকে 17 বছর ধরে তৈরি হয়েছে, যেটি কিন্তু এখন আর রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা কাজ করে না, একটা দলের কর্মচারী হিসেবে কাজ করে। এটি প্রমাণিত হচ্ছে বিভিন্ন নির্বাচনের তাদের ভূমিকার কারণে। তো সুতরাং এটি 2024 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেখানে বিএনপির মতো একটি নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা যেতে চায়, তারা ইলেকশন আসছে না কেন? এবং তারা তো জনসমক্ষে ডেমনস্ট্রেশন করেছে, জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, এবং 28 তারিখে যে ঘটনাটি, তাদের যে সমাবেশ, এবং সেটি হঠাৎ করে কোনো ইস্যু ছাড়া কাকতালীয় হবে এই প্রোগ্রামটি ভণ্ডুল হয়ে গেল। সুতরাং এই কথাগুলো আলোচনায় নিয়ে আসলে জনগণের কাছে আসলে জনগণ হয়তো বিভ্রান্ত হবে না, কারণ এটি তো সত্য যে এই ঘটনাগুলো আসছে। আরেকটি হচ্ছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে কিনা। আমি লাস্ট নির্বাচন যদি বলি 2024 সালে,
এটি তো যিনি, একটা হচ্ছে দামি প্রার্থী, একটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, আর একটি নৌকা প্রার্থী, এই তিনটেই কিন্তু একই ঘটনা। অর্থাৎ নিজের মধ্যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটাকে আপনি কিভাবে প্রতিদ্বন্দ্বিতা বলে নির্বাচন করবেন, এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে আপনাকে লিগাসি দিবে? আমি মনে করি এটি সাংবিধানিকভাবে হয়তো আপনার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, যেটি আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দেশে এবং দেশের বাইরে। সুতরাং আমি মনে করি এই যে যে তার ভিতরে যে শঙ্কা, অর্থাৎ তার ভিতরে শঙ্কা আছে, সরকারের ভিতরে শঙ্কা আছে, যে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা তারা এই মুহূর্তে আসীন হয়েছে, সুতরাং এটি যে একটি জনগণের আকাঙ্ক্ষিত সরকার নয়, এটি তারা নিজেরা খুব ভালো মতো বোঝেন। সুতরাং রাজনৈতিক বক্তব্য যেভাবে তারা দেখেন এখন, আরেকটি দেখেন যেটি বলা হচ্ছে যে আপনি তাহলে আওয়ামী লীগ, এই যে ভোটে নির্বাচনে জনগণ আসছে না, 24 সালে কত পার্সেন্ট ভোট পড়েছেন? নির্বাচন কমিশনকে 5 থেকে বলে দিচ্ছেন যে 41%, উনি বললেন হ্যাঁ 41%, কিন্তু প্র্যাকটিক্যালি কি ঘটেছে? আপনি 5 থেকে 7% লোক ভোট দিতে, কারণ আওয়ামী লীগের ভোট কি 5%? আওয়ামী লীগের লোক নিজেও জানে ও ভোটে গেলেও যে রেজাল্ট হবে, না গেলেও একই রেজাল্ট হবে। অর্থাৎ এই ব্যবস্থায় আজকে বাংলাদেশ নিপতিত। এখান থেকে এটি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে পরিবর্তন করতে গেলে আর মানুষের আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে গেলে রাজনৈতিক দলগুলোকে, ইনক্লুডিং অল পলিটিক্যাল পার্টিস, আমি বিশেষ করে দুটো বড় রাজনৈতিক দল, অর্থাৎ আমি যেটা মনে করি দেশ, যেটি সৌরভ ভাই উল্লেখ করেছেন, অর্থাৎ সরকারের বিরুদ্ধে সমালোচনাকে আপনি যদি রাষ্ট্রদ্রোহী মনে করেন তাহলে খুব দুঃখজনক। অর্থাৎ রাষ্ট্র একটি প্রতিষ্ঠান যেটি সবার, তো সুতরাং সরকার তার খারাপ কাজের জন্য সমালোচনা করলে আপনি যদি মনে করেন এটি রাষ্ট্রদ্রোহী একটি ব্যক্তি, সেটি যদি আপনি করেন, সেই ষড়যন্ত্রের তত্ত্ব যদি আপনি খুঁজে বের করেন, তাহলে তো খুব দুঃখজনক। অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, আমি আবার আসবো। কুকি চীনের যে কথা বলা হয়েছে, চারুকলা ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, উনি হচ্ছেন ওটার প্রধান নেতা। আনফর্চুনেটলি এটা যদি অন্য কোনো প্রতিষ্ঠানে হতো, অত অন্যভাবে ষড়যন্ত্র উত্থাপিত হতো। এবং আপনি দেখেন যে ছাত্রলীগের সভাপতি সহ এবং আরো 7 জন, মানে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট, তারা জড়িত। এটা যদি অন্য কোনো, যেটি বলা হচ্ছে, হতো, তাহলে ষড়যন্ত্রটা হয়তো আরো বেশি জোরালো ভাবে আসতো। সুতরাং আমি মনে করি ওই যে আমি কলা খাই, আতুর ঘরে কে রে, আমি কলা খাইনি, তার মানে নিজের ভেতরেই এক ধরনের শঙ্কা, এক ধরনের ভীতি, এক ধরনের আমি সংশয়। আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আমি আসি। মনে করি। জনাবে কেম শহীদুল হক, কি বলেন? জি, যে ভোট ব্যবস্থা নিয়ে যে প্রসঙ্গগুলো এসেছে সেগুলো নিয়ে আপনার কাছে বক্তব্য শুনুন। ডক্টর এ কে মতিউর রহমান বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। নানান জনের নানা মত থাকবে, ঠিক নির্বাচন ব্যবস্থাও সেরকম, কেউ পক্ষে বিপক্ষে থাকবে। এগুলি নিয়ে তো বহুত আলোচনা হয়েছে, এগুলি নতুন করে আলোচনা করার মতো আগ্রহ নাই। না, এই যে একটা নেক্সাস তৈরি হচ্ছে, বলা হচ্ছে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সরকারি বাহিনী এবং তারাও আর রাষ্ট্রের কার্যক্রম সেইভাবে পালন করার চেয়ে দলীয় কার্যক্রম পালন করছে, এমনটি বলা হচ্ছে। ডক্টর এ কে মতিউর রহমান এই প্রসঙ্গগুলো তুলছেন। সেই বিষয়ে আপনি নিজেও ছিলেন সরকারের বড় উচ্চপদস্থ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, সেই হিসাবে আপনার বক্তব্য শুনুন। এখন দলীয় কার্যক্রম আর সরকারি কর্মকর্তার কার্যক্রম দুইটা তো দুই ধরনের। দলীয় কার্যক্রমে কি সরকারি কর্মকর্তারা কখনো অংশগ্রহণ করছে আপনি দেখছেন? এটা বাস্তব একটা উদাহরণ দিয়ে বলেন যে দলীয় কার্যক্রমে পুলিশ অথবা প্রশাসনের কেউ গিয়ে অংশগ্রহণ করছে? পুলিশের উপরে যে কাজ পুলিশ সে কাজই করে, প্রশাসন যে কাজ সে কাজই করে। কাজে এখানে তো দলীয় হয়ে যায় কিনা, দলীয় কাজ করার সুযোগ নেই। কারণ এইভাবে এটা প্রশাসনকে এবং পুলিশকে একেবারে ব্র্যান্ডেড করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না। এইভাবে প্রশাসনে ঠেলে দেওয়া, এখানে আপনাকে যদি হাতে নাতে ধরাই দিতে পারতেন যে এইগুলি প্রশাসন বা পুলিশ করে, দু একটা দৃষ্টান্ত দেখাতে পারতো, তাহলে মানুষ হয়তো মনে করতো। কিন্তু এগুলি তো পলিটিক্যাল কথাবার্তা আর কি। যেই দল ক্ষমতায় থাকে, বিরোধী দল যে যায় সে একই কথা বলছে। এটা আমরা তো 32 বছর পুলিশ চাকরি করছে, একই কথা শুনেছি। যারা বিরোধী দল থাকে তারা সরকারি দলের পুলিশকে সরকারি দলের লোক বলে, প্রশাসনিক সরকারি দলের লোক বলে। কিন্তু নির্বাচন যে ব্যবস্থা, সে এবারকে যে নির্বাচন যেভাবে দেশি বিদেশি বিভিন্ন মহল সচেতন ছিল, এবার ভোট কেন্দ্রে কারচুপি করার কোনো সুযোগই ছিল না। যদি বিএনপি ইলেকশনে আসতো এবং তাদের নেতাকর্মী তাদের সাপোর্টরা যদি ভোট কেন্দ্রে ঠিক মতো যেত, তাহলে আমার তো মনে হয় না যে এরকম কোনো কেউ সাহস পেত। সমস্ত চোখ, দেশি বিদেশি চোখ প্রত্যেকটা ভোট কেন্দ্রে ছিল। কাজে আমার মনে হয় বিএনপি সিদ্ধান্ত নিতে এক এক সময় এক ধরনের সিদ্ধান্ত নেয়। 2014 সালে তারা বয়কট করে মনে করলো যে ভুল করছি, এই ভুল মনে করে তারা আবার 2018-তে আসলো। 2018-তে তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, তাদের পুলিং এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা ছিল না।
এক যে নির্বাচন কেন্দ্রে আসনে তারা একাধিক লোককে নমিনেশন দিয়েছে। তারা তো আমি তো বুঝলাম না না, এখন দলীয় তাদের- নেতাকর্মীরা যখন হামলা মামলার শিকার হয় তাদেরকে যখন পুলিশ এজেন্ট দেওয়ার মতো লোক পাওয়া যায় না, যে পরিমাণ মামলা হয়েছে বা যে পরিমাণ ধরপাকড় হয়েছে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের কোরবানি বা কি থাকে? সাংগঠনিক শক্তি কি তখন থাকবে? পুলিশ এজেন্ট দেওয়ার মতো লোক নেই, এটা ঠিক না। পুলিশ এজেন্ট দেওয়ার মতো লোক থাকে, সবাই তো আর ওই সময় জেলে ছিল না। মামলা থাকতে পারে, কিন্তু তারা তো অনেকেই মুক্ত ছিল। কিন্তু এখানে আমার মনে হয় তাদের রাজনৈতিক অনেক ভুল ভ্রান্তি আছে, সেটা তারা বুঝতে পারছে। কিন্তু এবার তারা মেইনলি বিদেশি আমেরিকার উপর নির্ভরশীল ছিল, এবং তারা দেখেন 2014-তে যে সন্ত্রাসটা করছে, ওরা নিজেরা বুঝতে উপলব্ধি হয়েছে যে এরা ভুল করছে, তারা করেনি। 2018-তে তারা সন্ত্রাস করেনি, 2024-এও তারা কোনো সন্ত্রাস করেনি। শান্তিপূর্ণভাবে সব রাজনৈতিক কার্যক্রম চালাইছে, বড় বড় জনসভা করছে, সরকারের প্রশাসনের সহায়তা করছে, তারাও খুব বিধিসম্মতভাবে শান্তিপূর্ণভাবে করছে। এটাই সঠিক পথ ছিল। এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবার যদি বিএনপি নির্বাচনে আসতো, ক্ষমতা যেতে পারতো কিন্তু জানি না, কিন্তু তারা কিন্তু বিপুল ভোট পেত, এবং আমাদের মনে ধারণা তারা কিন্তু অনেক আসনও পেত। সেটা তাদের জন্য একটা রাজনৈতিক একটা ভালো অবস্থান হইতো আর কি। কিন্তু এখন এইভাবে মূল রাজনৈতিক অঙ্গন থেকে, সংসদ থেকে, বাইরে থেকে তারা তো আমরা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের নতুন করে চিন্তা করতে হবে। তাদের নেতা আছে সে লন্ডন থেকে আদেশ দেয়, তারা এখান থেকে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেটা না হয়, তখন তো এই গ্যাপটা থেকে যায়। তবে এখানে আমি জানি না এটা সমাধান কিভাবে হবে। সমাধান হইতে হলে সকল রাজনৈতিক দলের একমত হইতে হবে। একমত না হলে এইভাবে এটা সংঘর্ষের রাজনীতি থাকবে। আর এই সংঘর্ষের রাজনীতিতে আস্থা অনাস্থা এবং মানুষের নাগরিকদের কষ্ট, এগুলি হবেই, দেশে বিদেশে বদনাম হবে। আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল যারা করেন দায়িত্বশীল, তারা এক মঞ্চে বসে একটা সমাধানে আসা উচিত আমি মনে করি। জনাব সোহরাব হাসান, আমরা তো আলোচনা শুনলামই, কিন্তু একটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, এই যে মানে বড় দুই দলের কাদা ছোড়াছড়ি বলি, কিংবা দোষারোপ পাল্টা দোষারোপ, যুক্তি পাল্টা যুক্তি, এর মাধ্যমে যেটি হচ্ছে, বিরোধী দল বলতে গণতন্ত্রের তো একটি মানে সৌন্দর্য যদি বলা হয় যে দুটি চাকার সাইকেল, তার মধ্যে একটি চাকা বিরোধী দল, একটি চাকা যদি না থাকে, এক চাকার সাইকেল তো সার্কাসে চলে। তো সেই এক চাকার সাইকেল হয়ে যাচ্ছে কিনা গণতন্ত্র, বা যে ক্রমেই সরকারি দল শক্তিশালী হচ্ছে, বিরোধী দল মানে এমন অবস্থায় চলে যাচ্ছে যে তার আর সেই অর্থে খুব প্রতিনিধিত্বই থাকছে না। হয় সেটি তাদের সাংগঠনিক শক্তির কারণে হোক, সরকারের পদক্ষেপের কারণে হোক, মানে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? ধন্যবাদ। তো আপনি এক চাকার সাইকেল বলছিলেন, তো এক চাকার সাইকেলে যিনি চড়েন বা এক চাকার সাইকেল যারা চালান, তারা কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটি তো একটি এই যে কৌশলের নির্বাচন হয়েছে। সাবেক আইজিপি মহোদয়ের সঙ্গে আমিও বলতে চাই যে তিনি যে বলছেন যে একমত হওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোকে কোনো ন্যূনতম বিষয়ে তো একমত হওয়া প্রয়োজন। আজকে যদি বাংলাদেশ বহিঃশক্তি দ্বারা আক্রান্ত হয়, তাহলে এক দলকে ডুগডুগি বাজাবে আর এক দল মোকাবেলা করবে? যদি দেশপ্রেমিক রাজনৈতিক দল হয় বা নাগরিক হয়, তাদের তো সবাই একসঙ্গে মোকাবেলা করা উচিত, তাই না? মত দ্বিমত থাকবে। আইজিপি মহোদয় যে বললেন, সাবেক আইজিপি মহোদয়, যে কোন পুলিশ কর্মকর্তা বা কোন সরকারি কর্মকর্তা দলীয় ভূমিকা নিয়েছে, আমরা তো 2018 সালের নির্বাচনের পর অনেক পুলিশ কর্মকর্তাকে বলতে শুনেছি যে আমরাই তো ক্ষমতায় এনেছি। এত গণমাধ্যমে এসেছে, তিনিও নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, তো এটা যে দেশের 464 জেলায় 64 থানাই করেছে তা নয়, কিন্তু অনেক জায়গায় হয়েছে। সুতরাং এই যে পক্ষপাত থেকে তাদেরও বেরিয়ে আসতে হবে। তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী। এখন তারা যদি দলীয় কর্মচারী হিসাবে নিজেদের প্রকাশ করছে, তাহলে দলে যোগ দিলেই ভালো। এটি একটি। আর রাজনৈতিক নেতৃত্বের যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্রের জন্যে। নির্বাচনের রায় বানচাল করার জন্যে পাকিস্তানিরা বানচাল করেছিল বলেই এদেশের মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে। সেই গণতন্ত্রে আজকে 53 বছরে আমরা নির্বাচনের ব্যাপারে একটা ঐকমত্য আসতে পারলাম না। দলীয় সরকার অধীনে নির্বাচন মন্দ, আমরা তত্ত্বাবধায়ক সরকার করলাম। সামরিক শাসন
সামরিক শাসকের অধীনে নির্বাচন পক্ষপাত হয়, আমরা তত্ত্বাবধায়ক করলাম, আবার সেই তত্ত্বাবধায়ক ভাঙলাম। এখন মানে আসলে হচ্ছে ক্ষমতা, তা ক্ষমতার মানে ক্ষমতাবান কে? রাজনৈতিক দলগুলো মনে করে তারাই ক্ষমতাবান, এমনকি বাংলাদেশে এখন পুলিশ মনে করে তারাই ক্ষমতাবান, আমলারা মনে করেন তারাই ক্ষমতাবান, সাংবাদিকরা মনে করেন তারাই ক্ষমতাবান। কিন্তু আসল যে ক্ষমতাবান যারা সাধারণ মানুষ, জনগণ, সেই জনগণ ক্ষমতাহীন। জনগণকে ক্ষমতায়িত করার বা তাদের ক্ষমতা দেওয়ার একটাই মাধ্যম হচ্ছে, বা প্রধান মাধ্যম হলো নির্বাচনে যাতে তার রায়টা দিতে পারে, মতের প্রতিফলনটা দিতে ঘটে। পারে। এখন এই যে 7 জানুয়ারি নির্বাচন, বিএনপি কেন আসে না, আওয়ামী লীগ কেন একতরফা নির্বাচন করেছে, বা দলীয় মনোনয়ন দিয়ে আবার স্বতন্ত্র প্রার্থী দাঁড় করেছে, নানা রকম বিতর্ক। কিন্তু এ তো ঠিক যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা পাইনি। মানে গণতন্ত্রের মূল কথা হচ্ছে বাছাই করার অবাধ সুযোগ, বিকল্প থাকতে হবে। সেই বাছাই করার সুযোগটা পাইনি। এখন কার জন্য পাইনি? হ্যাঁ, বিএনপি আসেনি, এটাও হতে পারে। আবার বিএনপি তো 18 সালে এসেছিল। মানে আমরা আসলে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে, কিন্তু লঘিষ্ঠরা পুরো প্রক্রিয়ার বাইরে চলে যাবে, এটা হতে পারে না। আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা সেই চেষ্টা করেছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় তারা একই চেষ্টা করছে। এর থেকে বেরিয়ে তো আসতে পারছে না কেউ। আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এই দলের উপর তো মানুষের আশা ভরসা অনেক বেশি ছিল যে তারা একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে। আমেরিকার উপর ভরসা বা এই কেন করতে হবে? এখন আমেরিকার উপর ভরসার কথাটা আসছে, আরও তো অনেক দেশের উপর ভরসা করেছে। এক পক্ষ আমেরিকার উপর করেছে, আর এক পক্ষ অন্য দেশের উপর করেনি। আমরা তো নির্বাচনের আগে পরে নানা দেশের নাম শুনলাম, কেউ ভারতের কথা বলেছে, কেউ যুক্তরাষ্ট্রের কথা বলেছে, কেউ চীনের কথা বলেছে, কেউ রাশিয়ার কথা বলেছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ ঠিক করবে যে কে ক্ষমতায় আসবে। কিন্তু আমরা তো তা দেখিনি। আমরা দেখছি যে আমার পক্ষে কোন দেশ আছে, কোন বড় দেশ আছে, অন্যের পক্ষে কোন বড় দেশ আছে, এই নিয়ে লড়াই। এটা তো আমাদের দীনতা, আমাদের দেউলিয়ত্ব। এর থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এই দেশটি তো এই 5 বছরই তো দেশের মানে গণতন্ত্রের আয়ু শেষ হয়ে যাবে না। অনাগত ভবিষ্যতের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? একটা দৃষ্টান্ত রেখে যেতে পারি না যে একটা ভালো নির্বাচন করে তত্ত্বাবধায়ক থাকলেও তত্ত্বাবধায়ক হলো কি হলো না তা না, তত্ত্বাবধায়ক ছাড়াই আওয়ামী লীগ প্রমাণ করুক যে একটা ভালো নির্বাচন করতে পারে তারা। ভালো মানে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। ভালো মানে সেখানে জনপ্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সেটাই হবে। কিন্তু ডক্টর মতিউর রহমান যে কথাটি বলছেন যে দীর্ঘদিনের যে আওয়ামী লীগ ক্ষমতায় মানে অধ্যাপক মতিউর তো একটা চমৎকার কথা বলেছেন যে এই যে 3 মাস পরেই একটা নির্বাচন হওয়ার 3 মাস পর ভয় কেন? তার মানে নির্বাচনের মধ্যে কোথাও গোলমাল আছে, গোলমাল ছিল। তো এটা তো হওয়ার কথা না। মানুষ আমরা দেখি কি সরকারের বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন হয়েছে মেয়াদের শেষে। এখন তো মেয়াদ এবং আন্দোলনও নাই কোনো। বিএনপি যা করছে আন্দোলন করছে না, বিএনপিও তো দিগ্ভ্রান্ত। তারা একবার ভারতীয় পণ্য বর্জন করে, একবার অসহযোগের ডাক দেয়, একবার স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে, আবার ওই দলের নেতারা, তৃণমূলের নেতারা কি চায় সেটা তারা দেখছে না। মানে একটা দল তো নেতা কর্মীদের নিয়ে, তো নেতা কর্মীদের ভাষা যদি না বুঝে তাহলে জনগণের ভাষা কী করে বুঝবে? জি, আমরা শুনে আসি ডক্টর কে এম মতিউর রহমান। বিএনপি কি দিগ্ভ্রান্ত, এটি একটি বিষয়, এবং শহীদুল হক যেটি বলছিলেন যে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা এক একজন তার অবস্থান থেকে তার মতামত ব্যক্ত করবেন, এটা হচ্ছে তার নিজস্ব মতামত। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে যেহেতু 2024-এর ইলেকশনে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে না এবং বিএনপি যেটা চেয়েছিল নির্বাচন বর্জন, আমি তো মনে করি বিএনপি এখানে সাকসেসফুল হয়েছে, নির্বাচনে জনগণ চায় নাই এবং অংশগ্রহণ করে নাই। তো সুতরাং এটা তো আমি মনে করি না জনবিচ্ছিন্ন। এবং বিএনপির নির্বাচনের আগে যে বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে যে জনসম্পৃক্ত, এটা প্রমাণ করে যে জনসম্পৃক্ত বিএনপির অনেক শক্তিশালী, এবং যার ফলে ওই যে নির্বাচন স্বচ্ছ
এবং গ্রহণযোগ্য অংশগ্রহণ যাতে না হয়, এটি একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই ছিল। তো যাই হোক, আমি এখানে কয়েকটা প্রশ্ন একটু জবাব দিতে চাই। জি। সাবেক আইজিপি মহোদয় বলেছেন যে আমি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছি। সৌরভ ভাই কিছু অংশ উত্তর দিয়েছেন। আমরা তো গণমাধ্যমে দেখেছি যে বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগীয় পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এটি তো বহুলভাবে প্রচারিত হয়েছে, সুতরাং এটি তো আমরা ওখান থেকে জেনেছি। তো সুতরাং আমি এটি এটি প্রত্যাশিত নয়, একটা প্রজাতন্ত্রের কর্মচারীর কাছ থেকে এটি জনগণ প্রত্যাশা করে না কখনো। না, এখন আরেকটি বিচ্ছিন্ন জিনিস দু একটি ঘটনাকে কি আপনারা ঢালাওভাবে মানে না, ব্যাখ্যা করার আমি সুযোগ আছে আমি কিনা? অবশ্যই ঢালাওভাবে বলি না, কারণ এটি সব সব পুলিশ কর্মকর্তা, সব সিভিল প্রশাসন যে এর সাথে সম্পৃক্ত, এটা আমি মনে করি না। সেটি স্পষ্ট কিন্তু হওয়া প্রয়োজন। কিন্তু জি। এটি সত্য যে আপনার যারা এই জাতীয় কার্যক্রমের সাথে ইনভলভ, এবং তারাই কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, কোনো সন্দেহ নেই। আরেকটি হচ্ছে চৌধুরী সাহেব বলেছেন, সেটি হচ্ছে 2014, 18 এবং 24 সাল, বিশেষ করে 2018 এবং 24 সালে বিএনপি আসলে কোনো সংঘাত জড়ায়নি, খুবই আমি একমত ওনার সাথে। কিন্তু দুর্ভাগ্যজনক 2024 সালের এই যে বিএনপির যে আন্দোলন, সেখানে 17 জন মানুষ বিএনপির নেতাকর্মী মৃত্যুবরণ করলো কেন? নিশ্চয়ই কারো না কারো গুলিতে তারা করছে। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে থাকে, তাহলে এই 17 জন মানুষকে হত্যা করা হলো কেন? এই জবাবটা কে দিবে আসলে? তার মানে আপনি আন্দোলন আন্দোলন একটা রাজনৈতিক দলের মূল রাজনৈতিক দল হচ্ছে রাজনৈতিক একটা ভ্যানগার্ড। সুতরাং জনগণকে সম্পৃক্ত করার জন্য সে তার কার্যক্রমে যাবে। সেখানে কিন্তু নিরপরাধ অনেক মানুষকে হত্যা করা হচ্ছে। আরেকটি জিনিস বলেছেন, সেটি হচ্ছে আপনি দেখেন বর্তমান পার্লামেন্টের দিকে তাকান এবং 2018 সালে পার্লামেন্টের দিকে তাকান, আপনি অপোজিশনকে এটিকে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন কোনো প্ল্যাটফর্ম আছে অপোজিশনে? যিনি সরকারি দল উনি বিরোধী দল। লাস্ট যে কথাটা, আমি জানি যে আপনি আমাকে আর সুযোগ দিবেন না, সেটি হচ্ছে আপনি দেখেন সাবেক আইজিপি মহোদয় বলেছেন যে 2024-এ যদি বিএনপি ইলেকশনে আসতো তাহলে তারা অনেক সিট পেত। এই কথাটিকে যদি কোট করে ধরে নিই, তাহলে বিএনপি ক্ষমতায় আসতো না, অনেকগুলো সিট পেত। কিন্তু আমি তো মনে করি যে আসলে সরকারে কে আসবে এটা তো জনগণ নির্ধারণ করবে। আমি কিন্তু কোনো অনুমান ভিত্তিক কথা বলবো না। আমি চাইবো যে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয়, যদি জনগণ বর্তমান সরকারকে আবার ক্ষমতা নিয়ে আসে, ডেফিনেটলি আমি সেটাকে ওয়েলকাম করবো। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে সেই অবস্থানটি আমরা দেখি নাই। অর্থাৎ আমি মনে করি যে এখানে বিএনপি অনেকটা সিট পেত, তার মানে বিএনপি ধরে নেওয়া হয়েছিল বিএনপি যদি ইলেকশনে আসে তাকে একটা অপোজিশন রাখা হবে, অর্থাৎ সেখানে কয়েকটা সিট তাকে দেওয়া হবে, এবং এইভাবেই একটি সরকার। তো বিএনপি হয়তো সেই মানে ষড়যন্ত্রে পা দেয় নাই। আরেকটি যেটি সৌরভ ভাই উল্লেখ করেছেন, আমি এটা রিপিটেশন না করে যেটি বলতে চাই, সেটি হচ্ছে দেখুন, আপনি এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে আপনার ঝুড়িতে যে ডিম রাখা, যেটা আমার স্যার বলেছেন, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি চেয়েছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিলেন বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, যেটি বাংলাদেশের জনগণেরও আকাঙ্ক্ষা। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু চায় নাই যে এই জায়গা থেকে জনগণের সাথে তাদের কোনো কন্ট্রাডিকশন হচ্ছে। কিন্তু কন্ট্রাডিকশন হয়েছে ওই জায়গাতেই, যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত থেকে ফিরে এসে বলে দিল্লির সাথে কথা হচ্ছে, অর্থাৎ বর্তমান সরকারকে আবার টিকিয়ে রাখতে হবে, এটা তো বহুল প্রচারিত। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী বলেছেন। আরেকটু হচ্ছে বর্তমান যে সাধারণ সম্পাদক, উনি বলেছেন যে আমাদের তলে তলে কিন্তু আমাদের সমঝোতা হয়ে গেছে। এই তলে তলে সমঝোতা হয়েছে 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনে। সেটি কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি কার সাথে আসলে সমঝোতাটা হয়েছে। তো সুতরাং এই যে কথাটি সৌরভ ভাই বলার চেষ্টা করেছেন, জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, কিন্তু জনগণ হচ্ছে ক্ষমতাহীন। এই ক্ষমতাহীন জনগণ যতদিন থাকবে ততদিন এই ব্যবস্থাপনার আপনি কখনোই ভালো একটা জায়গায় আসতে পারবেন না। আমি মনে করি যে বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন বাংলাদেশ। এই জনগণকে যদি আপনি ক্ষমতায়ন, সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে আপনি প্রতি বছর, প্রতিদিন, প্রতি সময় আমৃত্যু রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে বা রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, এমনটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি যে জনগণের আকাঙ্ক্ষিত কাজ যদি সরকার করে, তাহলে জনগণ তাকে অবশ্যই সমর্থন দিবেন, এবং এইভাবেই গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নতি হবে এবং জনগণ গণতন্ত্রায়ন হবে, গণতান্ত্রিক চর্চাটা তৈরি হবে। এটি আসলে মুক্তিযুদ্ধের মূলত প্রত্যাশিত জায়গা ছিল। সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে যদি আপনি ডিফারেন্সিয়েট না করেন, তাহলে এক পেশাভাবে যদি কাউকে আপনি দোষারোপ করি, আমি দেখবো যে আমি একটি ঘটনা ঘটেছি, তার পরবর্তীতে একটা রিয়াকশন হয়েছে। অর্থাৎ রিয়াকশনের সাথে যদি আপনি ক্রিয়ার সাথে রিয়াকশনে যদি আপনি সমান্তরালভাবে বিচার করতে যাই, তাহলে সেটি কখনোই সমীচীন হবে না। আমি বিশ্বাস করি সেটি অবশ্যই রাজনৈতিক দল নেতৃবৃন্দের প্রতি সেই সদয় শুভবুদ্ধির উদয় ঘটবে, এবং আমরা অবশ্যই একটি রাজনৈতিক ব্যবস্থা, ভালো একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আসলে বাংলাদেশকে বিনির্মাণ করার ক্ষেত্রে ভূমিকা
রাজনৈতিক দলগুলো রাখবেন, এটি আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ জনাব এ কে এম শহীদুল হক। যেটি বলা হচ্ছিল যে আপনি নিজেও বলছিলেন যে একটি মতামতের ঐক্যমতে পৌঁছা দরকার, সেই ক্ষেত্রে সরকারি দলের দায়ী বেশি বা দায়িত্ব বেশি থাকে কিনা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে আমি বলছিলাম যে বিএনপি অনেক সন্ত্রাসের পথ থেকে বেরিয়ে এসে, পেট্রোল সন্ত্রাসের পথ থেকে বেরিয়ে এসে, পেট্রোল সন্ত্রাসের সময় তো আমি আইজি ছিলাম সে 2015-তে, কি বিভৎস অবস্থা সেটা তারা উপলব্ধি করতে পেরে তারা এবার শান্তিপূর্ণ সমাবেশ করছে। কিন্তু 28শে অক্টোবর যে ঘটনা ঘটেছে, সাপের মতো পুলিশকে পিটিয়ে মারা হইলো, এটা তো এটা তোমার শান্তিপূর্ণ সমাবেশ ছিল না। এখানে তো বিএনপির জন্য দুর্দশা নিয়ে আসছে, এটা আপনারা সবাই দেখছেন। তারপর যা ঘটনা ঘটলো, প্রধান বিচারপতির বাসায় হামলা করলো, এগুলি তো তখন ওই ওই 28শে অক্টোবরের আগে পর্যন্ত তারা ঠিক ছিল। আর উনি যে বলে যে 11 জন হত্যা করা হয়েছে, 11 জন, এটা আপনাকে ধারাভাবে বললে হবে না, এটা কিন্তু কেস টু কেস বলতে হবে কিভাবে কে হত্যা করছে। কিন্তু হত্যা করে না, নিশ্চয়ই সে ওখানে নিহত হয়েছে, কি কারণে হয়েছে তো কেস টু কেস বলতে হবে। এটা সরকার তো বা পুলিশ তো তাদের হত্যা এইভাবে করার কথা না, বরং পুলিশকেই তারা বিভিন্ন সময় হত্যা করেছে। সেই 2014-15-তে তো প্রায় 16 জন পুলিশকে হত্যা করা হয়েছে। তো পুলিশকে তারা সবসময় প্রতিপক্ষ মনে করে, বিদায়ী এইগুলি সমস্যাগুলি হচ্ছে। আর আপনার প্রশ্ন ছিল কি সরকারের দায়িত্ব বেশি? হ্যাঁ, অবশ্যই সরকারের দায়িত্ব বেশি থাকবে। সরকার যখন যেহেতু দেশ চালায়, উনি নির্বাচন করবেন, উনি তো সরকার সবসময় বলছে, এবার মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, বারবার কমিটমেন্ট করছে, যাতে কাছে ওয়াদা করছে। কাজে সেই ওয়াদা সাড়া দেয় নাই, বিরোধী দল সেই ওয়াদা সাড়া দেয় নাই, বিরোধী দলের আস্থা নাই, তারা আসে নাই। কিন্তু সরকার তো আমরা মনে করি যেহেতু সরকার প্রধান বারবার কমিটমেন্ট করছে, এই কমিটমেন্টের মূল্যায়ন করা উচিত ছিল, এবং সরকারের উচিত ছিল যে তাদেরকে ডেকে একসাথে বসে কথা বলা। কিন্তু সরকারের মধ্যে একটা ইগো ছিল, তারা কথা বলবে না। তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক রক্তক্ষরণও আছে, যে এই বিএনপি যারা করেন বা জামাত যারা করে কিভাবে এই এই তাদের প্রতি অত্যাচার করছে। প্রধানমন্ত্রীকে তো প্রায় 19 বার হত্যা করার ষড়যন্ত্র করছে, নানান ভাবে অপদস্থ করছে। এবং 2014 ইলেকশনের আগে কথা বলতে গিয়ে কিভাবে অপমান হইল প্রধানমন্ত্রী। তারপর কোকো মারা গেল, তাকে দেখতে গেল, তাকে গেট বন্ধ করে রাখলো। এগুলি তো তার মধ্যে একটা অপমান বোধ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভ থেকে সে দেখে নাই। কিন্তু আমার মনে হয় যে সুশীল সমাজ বা যারা নিরপেক্ষ ব্যক্তি, তাদের কারা উদ্যোগ নেওয়া উচিত ছিল দুই পক্ষকে বসে দেওয়া। তাহলে কিন্তু আমাদের সুশীল সমাজও তো বিভক্ত। কাজে বাস্তবতা এমন একটা মানে জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে, যার কারণে এটা হয়নি। যদি সরকারের একটু উদার হতো, যাতে ডাকতো আলোচনায়, তাহলে আমার মনে ভালো হতো। কিন্তু এটা এখানে হয়নি, যার কারণে এই গ্যাপটা রয়ে গেছে ছিল। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। এই যে কাদা ছোড়াছড়ি, তা থেকে উত্তরণের পথ কি মনে করেন? আর সবসময় বলা হচ্ছে যে বিদেশ নির্ভরতা, এটি কি আসলে বাস্তবতা? দেখুন, এই বিষয়টা নির্ভর করে রাষ্ট্র চরিত্রের উপরে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের যে পরনির্ভরতা, সেটি জাতীয় চরিত্রের মধ্যে একাকার হয়ে গেছে। ফলে তার লিগ্যাসি আমাদের এখনও বহন টানতে হচ্ছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানে তাত্ত্বিক কথা বললে শুনতে ভালো শোনা যাবে, অনেকে এটা নিয়ে অভিসন্দর্ভ রচনা করে ফেলতে পারেন, সেটা সহজ। কিন্তু বাস্তবতা যেটি, সেটি হচ্ছে এরশাদ সরকারের যে পতন ঘটেছিল, এটা মূলত আমাদের জনকীর্তকদের কারণে ঘটেছিল। এবং তারপরে এটারই রিপিটেশন আমরা লক্ষ্য করলাম আবারও। আপনার বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যখন জোরদার হলো, 15ই ফেব্রুয়ারি যে ষষ্ঠ সংসদ নির্বাচন, সেটি যে নালিফাইড হয়ে গেল, এই বিষয়টা আমাকে বিশদভাবে একেবারে খোলামেলা বর্ণনা করেছিলেন বঙ্গভবনে বসে তৎকালের প্রয়াত বর্তমানে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। তিনি আমাকে বলেছিলেন যে দেখুন, আমি রাষ্ট্রের প্রধান হিসেবে কি করতে পারতাম,
সকল সচিব একত্র হয়ে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আমার কাছে এসে বললেন যে তারা সরকার প্রধানের উপর আস্থা হারিয়ে ফেলেছেন, তার সঙ্গে কাজ করবেন না। তো সেরকম একটি অবস্থায় রাষ্ট্রযন্ত্র কি করতে পারে? খুব ল্যামেন্টেশনের সুরেই তিনি কথাটা আমাকে বলেছিলেন, এবং সেটা আনুষ্ঠানিকভাবে একটা বৈঠকে। আমরা জানিপুবের পক্ষ থেকে রাষ্ট্রের প্রধান হিসেবে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম একটা ডেলিগেশন নিয়ে, সেই সময় তিনি কথা বলেন। তো ফলে এই বিষয়টা বিএনপি অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। ক্রমে ক্রমে এখন এমন অবস্থাটা দাঁড়িয়েছে, বিএনপি মনোভাবাপন্ন কোনো ব্যক্তি জনপ্রশাসনের কোথাও অবশিষ্ট নেই। হয় রিটায়ারমেন্টে চলে গেছেন, অথবা আপনার ওএসডি অবস্থায় আছেন, অথবা আর যেই প্রক্রিয়া সেখানে আপনার রীতিমতো ডিএনএ টেস্ট করে দেখা হয় যে লোকটা সেসব সংস্রব আছে কিনা। ফলে সিভিল সার্ভিসে কোনো ইন্ডাকশন তাদের হচ্ছে না, ওই অর্থে আমি খোলামেলাই বললাম। তো ফলে আপনি এই লোকগুলির কাছ থেকে কী আশা করবেন? কোনো অবস্থায় তো সে তার নিজের স্বার্থেই এমন কোনো ভূমিকায় যাবে না এই নিরপেক্ষতার ধ্বজা ধরে, যে আলটিমেটলি তার জন্য বিপদ হতে পারে। এই রিয়েলিটিটা কিন্তু হিসাবে নেওয়া দরকার ছিল। ডাউন দ্য লাইন যদি 5 বছর পরে পরিস্থিতিটা তো আরও আপনার বৈরী পরিস্থিতি তৈরি হবে। স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সেনা মোতায়েনও করে, তাহলে কিন্তু ডেলিভার করতে পারবে না কোনো কিছু, উইথ ডিউ রেসপেক্ট। জি, সুতরাং নির্বাচনী ব্যবস্থা তাহলে কোন দিকে যাচ্ছে? যা হবার তাই হয়েছে। মানে আপনি যদি সহযোগিতা করেন, নিজ থেকে স্পেস ছেড়ে দেন, ক্রমে ক্রমে সেটা সংকুচিত হবে। প্লুরাল স্পেস থাকবে না। প্লুরাল স্পেস যদি না থাকে, গণতন্ত্র থাকবে না, পরিষ্কার কথা। আপনি যেই লেবাসই ব্যবহার করেন না কেন, যেই তকমাই ব্যবহার করেন না কেন। জনাব সোহরাব হাসান, শেষ করব। আমরা তো মানে জনাব না, আমরা তো সবসময় আশা করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ যেদিকে যাচ্ছে তার থেকে মানে কি বলে সরে আসা উচিত। মানে এই যে মানে পারস্পরিক বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ঐতিহাসিক অনেকগুলো দুর্ঘটনা আছে, কিন্তু সেগুলো মেনে নিয়েও তো 75-এর বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ, বিএনপি মানে এরশাদ আমলে একসঙ্গে তোরা আন্দোলন করেছে। তাহলে করেছে কেন? গণতন্ত্র উদ্ধারের জন্য। আজকে গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা এক কাছাকাছি আসতে পারবো না কেন? আওয়ামী লীগ বিএনপির আদর্শ নেবে না, বিএনপি আওয়ামী লীগের আদর্শ নেবে না। যার যার রাজনীতি তারাই করবে, কিন্তু একটা নির্বাচনী ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার জন্যে, প্রচেষ্টা করার জন্যেই, এবং নির্বাচনের 3 মাসের মধ্যে ষড়যন্ত্র খুঁজতে হবে না, এই ব্যবস্থাটার জন্যই কিন্তু একটা সুসংহত গণতান্ত্রিক ব্যবস্থা থাকা প্রয়োজন। এবং সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলের যেমন ভূমিকা, দায়িত্ব আছে, নাগরিক সমাজের ভূমিকা আছে, সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষের ভূমিকা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।